যে একজন কর্মী কিন্তু তিনি যে 32-এর সামনে এসেছেন এবং তিনি কিন্তু আসলে শেখ হাসিনার কিন্তু জন্মদিনের কেকও কেটেছিলেন। আমরা যদি আপনাদেরকে একটু সরাসরি দেখাই যে এখানে কিন্তু তিনি এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তাকে এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছেন এবং অবরুদ্ধ করে রেখেছেন এবং তিনি এখানে বলছেন যে তিনি এখানে এসেছেন এবং আশপাশের কিন্তু প্রায় একাধিক ব্যক্তিবর্গ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। আমরা আসলে তিনি যেই কিছুদিন আগে টিএসসি তে যে শেখ হাসিনার জন্মদিনে কেক কেটেছিলেন সেই নারী কিন্তু এই মুহূর্তে আজ ধানমন্ডি 32-এ এসেছেন, কারণ আজ বুদ্ধিজীবী দিবস। শেখ মুজিবকে স্মরণ করবে, শেখ হাসিনাকে স্মরণ করবে। শেখ হাসিনার কেক কেটেছিল, কি দুঃসাহস নিয়ে হাজির হয়েছে এই এমন একটি অবস্থায়। আপনারা যে সংবাদটি দেখছিলেন সেটি বাংলাদেশ টাইমস। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশ টাইমস আওয়ামী লীগের সংবাদপত্র এবং তারা কোথায় কোথায় ছাত্রলীগ আছে, কোথায় কোথায় ছাত্রলীগের কর্মকাণ্ড হচ্ছে সবার আগে সে তথ্য পেয়ে যায়, সেখানে গিয়ে তারা সংবাদ প্রচার করে। তো এখন পর্যন্ত স্বৈরাচারীর অনেক মিডিয়াগুলো এমনকি প্রশাসনগুলো সব জায়গায় সপদে বহাল রয়েছে, যার ফলশ্রুতিতে খুব অল্প দিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জনপ্রিয়তা পুরোপুরিভাবে হারাবে এবং তাদের ক্ষমতাও হারাবে, এমনটি বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তাদের মুখ থেকে সাম্প্রতিক সময়ে এই ধরনের কথাবার্তাই আমরা শুনতে পাচ্ছি। একের পর এক ভারতের মিথ্যাচারে ঠিক সেভাবে জোরালো প্রতিবাদ না করে একেবারে নতজানু সেই শেখ হাসিনার নতজানি রাজনীতির মতো করে কোনো রকমে মিছিল মিটিং এগুলো করছে আর কি। আমরা দেখতে পেয়েছি যে পররাষ্ট্র সচিবকে ডাকা হয়েছিল, এমনকি আমার দূতাবাসে যারা আছেন, ভারতীয় দূতাবাস, বাংলাদেশের যে দূতাবাস রয়েছে তারা এসেছিলেন, বৈঠক হয়েছে, কিন্তু সে কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাওয়া যায়নি। আজকে এখন পর্যন্ত আপনারা যদি রিপাবলিক বাংলা সহ বেশ কয়েকটি চ্যানেল রয়েছে সেগুলো যদি একটু ওপেন করেন দেখতে পারবেন লাগাতার বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদেরকে শক্তিশালী বার্তা দিতে হবে, তাদেরকে পিঠ নয় সামনে বুক পেতে দাঁড়াতে হবে সাহসের সাথে, তাহলে তারা ভয় পাবে, পিছু হটবে। কিন্তু সেই ঘটনাটা ঘটছে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সেই শক্তি মনোবল যেন নাই, দুর্বল চিত্রের সব মানুষজন এই উপদেষ্টা মণ্ডলী হয়েছে। না আছে হুঙ্কার গর্জন, না আছে শক্তি, ধার ভার বলে ধারে কাটে না ভারে কাটে, ধার ভার কোনোটাই যেন নাই অন্তর্বর্তীকালীন সরকারের। এই জন্যই খুব শীঘ্রই তারা পতিত স্বৈরাচারের মতোই পতনের দিকে এগিয়ে যাচ্ছে। আমার তো তাই করণীয় কি? আমরা শুধু সমালোচনা করব নাকি এর সমাধান বাতলে দেব? সমাধান খুব সহজ, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে, ন্যায্যতার ভিত্তিতে সমস্ত বিজনেস হবে। ভারতীয় পণ্য বয়কট করছে, আর এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি আজকে 468 টন আলু ভারত থেকে আমদানি করা হয়েছে, যে সময় বাংলাদেশের কৃষকদের ঘরে নতুন আলু এসেছে। ঢাকার বিভিন্ন জায়গায় 50 টাকা কেজি দরে আলু বিক্রয় হচ্ছে, নতুন আলু, যেখানে পুরনো আলু আপনারা দেখেছেন 75 টাকা থেকে কোথাও কোথাও 80 টাকাও বিক্রয় করা হচ্ছে। আলু নিয়ে যে রাজনীতি সেটা অতীতেও চলমান ছিল, বর্তমানে বহাল রয়েছে। সংস্কারের কিছুই হচ্ছে না। বাজারে তেলের বোতল খুঁজতে খুঁজতে হয়রান হয়েছেন অনেকে। হ্যাঁ, এটাও একটি পরিকল্পিত সিন্ডিকেট, তাদের পরিকল্পনা মাফিক এই কর্মকাণ্ডগুলো করছে। যে সকল ব্যবসায়ী ছিলেন তারা সবাই প্রত্যেকেই তো আওয়ামী লীগের কাছে হিল্লা নিয়েছিল আর কি। তো তাদের সেই পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও রয়ে গেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাজার ঘুরেও কেউ কেউ নাকি তেল পাচ্ছে না, বা পেলেও একটি 167 টাকা বোতলে তেল 180, 85, 90 টাকা রাখা হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় শুধু নয়, গর্হিত অপরাধ, যা অন্তর্বর্তীকালীন সরকার সেই দিকটা সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। শুধু আজকে নাই, বেশ আমরা যদি খোঁজখবর রাখি অক্টোবরের শেষ থেকে শুরু করে ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু সেই মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার, যার ফলশ্রুতিতে তাদের জনপ্রিয়তা হারাচ্ছে। এবং যে জনপ্রিয়তা নিয়ে 5 আগস্টের পর 8 আগস্টে শপথ গ্রহণ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একঝাঁক বৃদ্ধের দলেরা, তখনই কিন্তু সতর্ক করা হয়েছিল যে
অন্তর্বর্তীকালীনের এই উপদেষ্টারা বিপ্লবের আশা আকাঙ্ক্ষা পুরোপুরি ব্যর্থ করবে। তো এই ছিল এখনকার মতো বিশ্লেষণ। যারা বিশ্লেষণটি শুনলেন সবাইকে ধন্যবাদ জানাই, সেই সঙ্গে আমন্ত্রণ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার, লাইক, কমেন্ট এবং শেয়ার করার। ধন্যবাদ সবাইকে।